আমরা শুরু করব পৃষ্ঠতলীয় রসায়ন, সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রি মানে হচ্ছে গিয়ে পৃষ্ঠতলের ওপরে যে কেমিক্যাল চেঞ্জগুলো হচ্ছে সেইগুলো। তা প্রথম আমরা যে জিনিসটা করবো যেটাকে বলা হচ্ছে তোমার অধিশোষণ বা হচ্ছে অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন অধিশোষণ আর অ্যাবজর্পশন শোষণ, দুটোর মধ্যে পার্থক্য আছে। ধরো আমি বলছি ব্লটিং পেপার, এখানে কোথাও হচ্ছে গিয়ে সেই একটা লিকুইড পড়েছে, সে ধরো জল পড়েছে, আমি ব্লটিং পেপার দিলাম, কি করলো না ব্লটিং পেপারের ভিতরে যে ক্যাপিলারি গুলো আছে সেই ক্যাপিলারি গুলো তাদের সংশক্তি আসঞ্জন যে বল অ্যাডহেসিভ কোহেসিভ ফোর্স দিয়ে টেনে নিল একদম ভিতর পর্যন্ত। তাহলে এটাকে বলা হচ্ছে কি শোষণ বলা হচ্ছে, অর্থাৎ নেওয়ার পর সমগ্র দেহে ছড়িয়ে দেবে, এটা হচ্ছে শোষণ। আর অধিশোষণটা কি না কোনো কঠিন পদার্থের বাইরের পৃষ্ঠে অন্য পদার্থ যখন আবদ্ধ অবস্থায় থাকবে, জাস্ট বাইরের পৃষ্ঠে আবদ্ধ অবস্থায় থাকবে, তখন সেটাকে বলবো আমি অধিশোষণ। মানে ভিতরে চলে যাবে না, শুধু বাইরের পৃষ্ঠে আবদ্ধ অবস্থায় থাকবে, সেটাকে বলা হচ্ছে তোমার অধিশোষণ। যেমন একটা এক্সাম্পল বলি, প্যালাডিয়াম প্লাটিনাম, হাইড্রোজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে ওদেরকে প্রবেশ করালে কি হবে, সেই হাইড্রোজেন গ্যাস করবে কি না ওর বাইরের পৃষ্ঠে আবদ্ধ থাকবে। এই ঘটনাটাকে বলে সে কিন্তু একদম ভিতর পর্যন্ত চলে যাচ্ছে না, কেবলমাত্র বাইরের পৃষ্ঠে আবদ্ধ থাকছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি অধিশোষণ বা হচ্ছে গিয়ে অ্যাডজর্পশন। এখন প্রথম প্রশ্ন দেখো, এখানে ধরো এইটা হচ্ছে কি আমি ছবিটা এঁকেছি, এইটা হচ্ছে একটা সলিড সারফেস। সলিড সারফেসের বাইরের পৃষ্ঠে পদার্থগুলো আবদ্ধ থাকছে, তাহলে সলিড সারফেস যেটা তার বাইরের পৃষ্ঠে পদার্থগুলো আবদ্ধ থাকছে। তাহলে বাইরে যে পদার্থগুলো আবদ্ধ থাকছে সেই পদার্থগুলোকে বলা হচ্ছে কি অধিশোষিত পদার্থ, এবং যার বাইরের পৃষ্ঠে আবদ্ধ থাকছে তাকে বলা হচ্ছে গিয়ে কি অধিশোষক। ইংরেজিতে অধিশোষককে বলা হচ্ছে অ্যাডসর্বেন্ট, আর বাইরে যারা আবদ্ধ থাকছে মানে তাদেরকে বলা হচ্ছে অ্যাডসর্বেট। The materials which gets adsorbed on the outer surface are called adsorbate, and on which they gets adsorbed are called adsorbent. যেমন প্যালাডিয়ামের ওপর হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাডসর্বেট আর প্যালাডিয়াম হচ্ছে অ্যাডসর্বেন্ট। এই অধিশোষণ হচ্ছে গিয়ে তাপ উৎপাদী একটা প্রক্রিয়া। বলছি অধিশোষণে তাপ উৎপাদী হয় কিরকম, ধরো আমি বলছি একটা সলিডের ওপর একটা মানে তোমার হচ্ছে গিয়ে গ্যাস মলিকিউল গুলো তারা হচ্ছে অ্যাডসর্ব হচ্ছে। ধরো আমি জানি ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ফ্রি এনার্জি চেঞ্জ, এনথালপি চেঞ্জ, এনট্রপি চেঞ্জ। তাহলে আমাকে বার করতে হবে এটা তাপ উৎপাদী বা তাপ শোষী কিনা। ডেল্টা এইচ বা এনথালপি চেঞ্জের সিম্বল যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী, আর যদি প্লাস হয় তাহলে তাপ শোষী। এইবার তুমি যদি এইটাকে জানতে চাও তাহলে জিনিসটা দাঁড়াবে কোনটা, প্লাস টি ডেল্টা এস, রাইট। এইবার দেখো অ্যাডসর্পশন প্রক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত মানে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস হলে ডেল্টা জি এর সিম্বলটা কি হবে, নেগেটিভ, অবভিয়াসলি নেগেটিভ, as because the process is spontaneous। এরপরে কি ধরো সলিডের উপর গ্যাস মলিকিউলগুলো অ্যাবজর্বড হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে ডেল্টা এসটা কি, ডেল্টা এস মানে এনট্রপি চেঞ্জ। এনট্রপি চেঞ্জ মানে কি না ফাইনাল এনট্রপি মাইনাস ইনিশিয়াল এনট্রপি। যে গ্যাস মলিকিউলগুলো মুভ করছিল ঘুরে বেড়াচ্ছিল তাদের এনট্রপি ছিল অনেক বেশি, বাট ওয়েন দে আর গেটিং অ্যাবজর্বড তারা একটা তাদের র্যান্ডামনেসটা কি হয়ে গেল, কমে গেল। তাহলে ফাইনাল পজিশনে এনট্রপি কমে গেল, ইনিশিয়াল পজিশনে এনট্রপি কি ছিল, বেশি ছিল। দেন ডেল্টা এস, দেন ডেল্টা এস সিম্বল অফ ডেল্টা এস উইল বি নেগেটিভ, ডেল্টা এস এর সিম্বলটা হবে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে এটা যদি নেগেটিভ হয় আর এটাও যদি নেগেটিভ হয় তাহলে আলটিমেটলি ডেল্টা এইচ এর সিম্বলটা কি হবে, নেগেটিভ। তা ডেল্টা এইচ এর সিম্বলটা হয়ে যাবে নেগেটিভ। তা ডেল্টা এইচ এনথালপি চেঞ্জ যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো এটা তাপ উৎপাদী সিস্টেম মানে এক্সোথার্মিক সিস্টেম। এইবার অধিশোষণ কত টাইপ হয়, অধিশোষণ হচ্ছে গিয়ে দুটো টাইপ হয়। প্রথম কথা বলছি ধরো সলিড সারফেসের উপর গ্যাস মলিকিউল গুলো ওরা অ্যাবজর্ব হচ্ছে, এখানে এক নম্বর অধিশোষণ হচ্ছে ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাবজর্পশন। ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাবজর্পশন।
এটা জিনিসটা কেমন? ফিজিক্যাল অ্যাবজর্পশন মানে অ্যাকচুয়ালি the attracting force existing between the adsorbate and adsorbent is weak van der Waals type of attraction. মানে বলছে অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়াল জাতীয় আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল দ্বারা ওরা আবদ্ধ হয়। ধরো এটা হচ্ছে কি অ্যাডসর্বেন্ট, এটা হচ্ছে অ্যাডসর্বেন্ট। এইবার গ্যাস মলিকুলগুলো যেহেতু এই অধিশোষক বা অ্যাডসর্বেন্টের সঙ্গে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস টাইপ অফ ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে না এরপরে এদের অ্যাট্রাকটিভ ফোর্সটা এক্সটেন্ড করতে পারে, বাড়তে পারে। ওদেরকে আকর্ষণ করার পরেও কিছুটা আর কি পড়ে রইল, তারা আরো মলিকুল গ্যাস মলিকুলগুলোকে অ্যাবজর্ব করতে পারে। তার মানে কি করছে, এদের উপর আরো অ্যাবজর্পশন ঘটাচ্ছে। তার মানে এক্ষেত্রে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সলিড সারফেসের ওপর যদি গ্যাসিয়াস মলিকুলস অ্যাবজর্পশন হয় তাহলে এটা কি তৈরি করে, এটা মাল্টি লেয়ার অ্যাবজর্পশন ঘটে। মাল্টি লেয়ার মানে একের বেশি স্তরীয়, মানে একের বেশি স্তর তোমার হচ্ছে গিয়ে ওখানে অ্যাবজর্পশনটা ঘটায়। এখন এরপরে থার্ড লেয়ার যদি বসতে চায়, থার্ড লেয়ার বসতে চাইলে বসবে না, তার কারণ হচ্ছে গিয়ে যে এদের অ্যাট্রাকটিভ ফোর্সটা আর এক্সটেন্ড করে না, মানে তৃতীয় স্তরকে মানে থার্ড লেয়ারকে বসিয়ে ওরা আকর্ষণ করে অ্যাবজর্ব করে রাখতে পারে না, যার জন্য মোটামুটি ওটা ডাবল লেয়ার অ্যাবজর্পশন এরা ঘটায়। এইবার দেখো অ্যাবজর্পশন ঘটে গেল। এখন বলছে এই যে অ্যাবজর্পশনটা হবে সলিডের ওপর, যে গ্যাসের অ্যাবজর্পশন হবে, তাহলে অ্যাবজর্পশনটা বাড়বে। এই অ্যাবজর্পশনটা ঘটার পেছনে কি কি কারণ রয়েছে, কোন কোন বিষয়, এখানে কারণগুলো আমি একটুখানি এক্সপ্লেইন করি। কারণটা হচ্ছে, এক নম্বর কারণ, যে গ্যাসগুলো ওর উপরে অ্যাবজর্ব হচ্ছে তার ক্যারেক্টারের উপর। মানে if the adsorbate are gaseous materials, the rate of absorption or degree of absorption is depending on the nature of the gases. কিরকম না, এক নম্বর বলছে যে সমস্ত গ্যাস অণুগুলোর মধ্যে নিজেদের আকর্ষণ বল বেশি, তারা বেশি পরিমাণে অধিশোষিত হবে বা অ্যাবজর্ব হবে বেশি পরিমাণে। যে গ্যাসগুলোর নিজেদের মধ্যে আকর্ষণ বল কম, তাহলে কি হবে, নিজেদের অ্যাট্রাকটিভ ফোর্স নেই, তাহলে কাছে আসবে কেন? এর পেছনে অনেকগুলো, এদেরকে আমি এক্সপ্লেন করতে পারি অনেকভাবে, মানে এদেরকে আমি অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো আমি বলছি দুটো গ্যাস, এ গ্যাস আর বি গ্যাস, তাহলে একটা হচ্ছে কি নেচার, একটা হচ্ছে নেচার অফ দ্য গ্যাস। এক নম্বর, এর মধ্যে আবার একটা ফ্র্যাকশন হচ্ছে এ, স্মল এ মানে পার্টটা। এটা বলছি যে টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে দেখো আমি বলছি এ গ্যাস বি গ্যাস, দুটো গ্যাস রয়েছে, এর ক্রিটিক্যাল টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড, এর ক্রিটিক্যাল টেম্পারেচার -9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি তোমাকে বলি যে এদের মধ্যে কোনটা বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে, সবসময় মনে রাখবে যার ক্রিটিক্যাল টেম্পারেচারটা বেশি তারা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। কেন? ক্রিটিক্যাল টেম্পারেচার যাদের যত বেশি হবে তারা তত প্রেসার দিলে কি লিকুইফাই করবে, অর্থাৎ লিকুইড হবে, তার মানে অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বল রয়েছে। তাহলে যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি তাদের অণুর আকর্ষণ বল বেশি, যার জন্য তারা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। তাহলে এখানে কে বেশি অ্যাবজর্পশন হবে, কার এর অ্যাবজর্পশনটা বেশি হবে। নেক্সট বলছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ, স্মল এ, একজনের হচ্ছে ধরো 10 ভ্যালু, একজনের হচ্ছে 5। এই যে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ, এটা কি কি এক্সপ্লেইন করছে, বলছে দুটো গ্যাস যাদের ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ এর ভ্যালু বেশি, তখন বুঝে নিতে হবে তাদের মলিকুলের মধ্যে মানে ইন্টার মলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দ্যাট ইজ ভেরি লার্জ। আর আমি প্রথমেই কনসেপ্টটা বলেছিলাম, অ্যাডজর্পশনে যদি গ্যাস মলিকুলগুলো নিজেদের অ্যাট্রাকশনটা বেশি হয় তাহলে তারা বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে। তাহলে নিশ্চিতভাবে এখানে এটা যদি আমি এ গ্যাস বলি আর এটা যদি বি গ্যাস বলি, তাহলে অবভিয়াসলি এ বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে, দে গেটস মাচ মোর অ্যাবজর্ব দেন বি, রাইট? নেক্সট আরেকটা পার্ট রয়েছে কি না, অ্যানাদার ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বি। বিটা কি,
বিটা হচ্ছে গিয়ে যে দ্যাট হ্যাজ বিন ইউজ ডিউরিং ভলিউম কারেকশন। বি ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বি। ধরো আমি বলছি যে দুটো গ্যাস এ এবং বি রয়েছে, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, একজনের এ এর বি এর ভ্যালু হচ্ছে গিয়ে সে ধরো 100, আর একজনের বি এর ক্ষেত্রে বি এর ভ্যালু হলো ধরো 20 কি 125। B means ki B depends on the size of the molecule. Van der Waals constant B depends on the size of the molecule. As the size of the molecules get increased, this value of B is also increasing. তাহলে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক B, অণুর আকার বাড়লে তার মান বাড়ে। তাহলে অণুর আকার যদি বাড়ে তাহলে ভ্যান ডার ওয়ালস টাইপ অফ অ্যাট্রাকশন কি হয়? ইনক্রিজ করে। তাহলে যাদের বি এর ভ্যালুটা বেশি হবে তাদের অণুগুলোর মধ্যে ইন্টার মলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এটা কি অনেক বেশি হয়। তা যখনই বেশি হয় তাহলে দে গেটস অ্যাবজর্বড ইজিলি, তারা তাড়াতাড়ি ওখানে কি হবে? অধিশোষিত হবে। তাহলে অধিশোষণের পরিমাণটা কার বেশি হবে? এখান থেকে বি এর পরিমাণটা বেশি হবে, রাইট? তাহলে বি এর রেট অফ অ্যাবজর্পশনটা অবভিয়াসলি এর থেকে বেশি হবে। তাহলে একটা এক্সপ্লেইন করলাম নেচার অফ দ্য গ্যাস। নাম্বার 2, যে অ্যাডসর্বেন্টটা রয়েছে তার সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে। সারফেস এরিয়া অফ দ্য অ্যাডসর্বেন্ট, সারফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সারফেস এরিয়া কথাটার মানেটা কি বোঝো? ধরো আমি বলছি একটা সারফেস এরিয়া সবচেয়ে কম কার? একটা গোলকের, স্ফেয়ারের। কেন না, স্ফেয়ারটাকে যদি মেঝেতে আমি বসিয়ে দিই, মানে কিপ ইটস অন দ্য প্লেন, দ্য এরিয়া ইট কাভার্স, তাহলে খুব কি একটা স্মল পয়েন্ট, যার জন্য আমরা বলবো যে স্ফেয়ারের সারফেস এরিয়াটা কম। কিন্তু ধরো আমি বলছি একটা বড় কয়লার টুকরো, তার যে সারফেস এরিয়া, যখন ওটাকে আমি দে আর গেটিং ইন টার্মস অফ ডাস্ট করে দেবো, তাদের যদি সিঙ্গেল লেয়ারে মেঝের ওপর ছড়িয়ে দিই তাহলে কতটা এরিয়া কভার করছে? অনেক বেশি। তার মানে একটা বড় টুকরো তার থেকে যখন হচ্ছে ডাস্ট কনভার্ট হয়ে যাবে তখন তাদের সারফেস এরিয়া অনেক বেশি হয়ে যাবে। যার জন্যই দেখবে যে মানে চারকোল যখন হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটেড চারকোল, when they're getting in finely powdered form, the rate of adsorption increases। মানে যখন ওরা একটা বড় টুকরো থেকে যখন একদম গুঁড়োতে পরিণত হয়ে যায় তখন তাদের অ্যাডজর্পশনের রেটটা বেড়ে যায়। কারণ কি? সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। এইবার দেখো ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে আরেকটা জিনিস, যখন সলিডের উপর গ্যাস অ্যাবজর্ব হচ্ছে তখন আরেকটা জিনিসের উপর ডিপেন্ড হচ্ছে, সেটা কিনা প্রেশার। প্রেশার যত বাড়াবো তাহলে কি হবে? সলিড সারফেসের উপর গ্যাসের অ্যাবজর্পশনটা কি হবে? বাড়বে। কেন বাড়বে? ধরো আমি বলছি এটা একটা সলিড সারফেস, তার উপর গ্যাস মলিকিউলগুলো দে আর গেটিং অ্যাবজর্বড অন দিস সারফেস, রাইট? এর উপরে এরা হচ্ছে গিয়ে অ্যাবজর্ব হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এই গ্যাস মলিকিউলগুলো ওরা ফ্রিলি মুভ করছিল তখন তাদের ভলিউম কি ছিল? অনেক বেশি ছিল। মানে when pressure is exerted from outside, যখন বাইরে থেকে যখন প্রেসার দেওয়া হচ্ছে তখন এই গ্যাস মলিকিউলগুলো কোথায় চলে যাচ্ছে? সলিড সারফেসটার উপর চলে যাচ্ছে। যখন ওরা when they are getting absorbed, the volume of the gases gets decreased। এই গ্যাস অণুগুলো কি কতটা ভলিউম অকুপাই করছে? খুব সামান্য। আগে যখন মুভ করছিল ফ্রিলি তাদের ভলিউম কত ছিল? অনেক বেশি ছিল। তাহলে প্রেসার দিলে অ্যাকর্ডিং টু লা সাটেলিয়ার প্রিন্সিপল, system goes towards this position where the volume gets decreased। তার মানে বলছে লা সাটেলিয়ারের নীতি অনুযায়ী আমরা যত প্রেসারটা দেব তখন এখান থেকে এখানে চলে আসবে, কারণ ভলিউমটা কি হবে? ডিক্রিজ হবে। যার জন্যই হচ্ছে গিয়ে এই ঘটনাটা ঘটে যে প্রেসার বাড়ালে রেট অফ অ্যাবজর্পশনটা সলিড সারফেসের উপর গ্যাসের বেড়ে যায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে কি হবে? ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হবে? টেম্পারেচার বাড়ালে কি হবে? টেম্পারেচার বাড়ালে কিন্তু
রেট অফ অ্যাডজর্পশন ডিক্রিজ করবে। কেন না, দেখো এই গ্যাস মলিকুলগুলো এদের সঙ্গে উইক ভ্যান ডার ওয়ালস টাইপ অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাটাচ হয়েছে। যখন আমি টেম্পারেচারটা ইনক্রিজ করব, টেম্পারেচারটা ইনক্রিজ করলে কি হবে, এই যে গ্যাস মলিকুলগুলো তাদের এন্ট্রপি বা হচ্ছে কাইনেটিক এনার্জি কি হবে, দে গেটস ইনক্রিজ, তারা বেড়েই যাবে। তখন কি করবে, রেট অফ ডিসঅর্পশন, রেট অফ ডিসঅর্পশন মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। বহিঃদৃশ্যশন, ডিসঅর্পশন মানে বহিঃদৃশ্যন বেড়ে যাবে, তার মানে এখান থেকে বেরিয়ে চলে যাবে। তার মানে ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে তোমার হচ্ছে গিয়ে অ্যাডজর্পশনের রেটটা কমে যাবে। এরপরে দেখো কেমিক্যাল অ্যাডজর্পশন। কেমিক্যাল অ্যাডজর্পশনটা কি? কেমিক্যাল অ্যাডজর্পশন, যেহেতু কেমিক্যাল কথাটা রয়েছে, তার মানে there is a case of bond formation between the adsorbent and adsorbate, মানে অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে নিশ্চয়ই কোনো বন্ড ফর্মেশন হবে, রাইট? বলছে ধরো এইটা বলছি আমি, এখানে সবগুলো এগুলো সব হচ্ছে গিয়ে অ্যাডসরবেন্টের মলিকিউল, তাহলে এদের হচ্ছে গিয়ে ভ্যালেন্সি, ব্যাক এন্ড ভ্যালেন্সি রয়েছে, এ ব্যাক এন্ড ভ্যালেন্সি রয়েছে। এরপরে হচ্ছে কি, যারা অ্যাডসরবেট অর্থাৎ অধিশোষিত পদার্থ, তারা কি করবে, তাদেরও যদি ব্যাক এন্ড ভ্যালেন্সি থেকে তারা এখানে এসে বন্ড ফর্মেশন করছে, দে আর গেটিং অ্যাডসর্বড হিয়ার, বন্ড ফর্মেশন করছে, এরা বন্ড ফর্মেশন করছে, দিয়ে কি করছে, এরা দে গেটস অ্যাডসর্বড, ওরা এর উপরে হচ্ছে গিয়ে অধিশোষিত হচ্ছে। এখন এটা মাল্টি লেয়ার হবে না, মানে এরপরে আরেকটা লেয়ার হতে পারে না। কারণ কি না, এদের যে মানে ভ্যাকেন্ট যে ভ্যালেন্সি গুলো ছিল সেগুলো কি হয়েছে, ফুলফিল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, তাহলে এদের সঙ্গে তো আর কেউ অ্যাটাচ হতে পারে না। যার জন্য কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে অল টাইমস জানবে সিঙ্গেল লেয়ার অ্যাডজর্পশন ঘটে, মাল্টি লেয়ার অ্যাডজর্পশন এখানে ঘটে না। আর এখানেও সেই সারফেস এরিয়ার ওপর ডিপেন্ড করছে, সারফেস এরিয়া বাড়লে রেট অফ অ্যাডজর্পশন বাড়বে। তারপর হচ্ছে কোনগুলো না, যে মলিকুলগুলো আসছে তাদের হচ্ছে গিয়ে নেচারের ওপর ডিপেন্ড করছে, যাদের লিকুইড হওয়ার চান্স বেশি, অর্থাৎ মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হয়, তাহলে ওরা ইজিলি অ্যাবজর্ব হবে। আর একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে যদি সলিড সারফেসের ওপরে কোথাও মানে ক্র্যাক থাকে, ফাটল থাকে, তাহলে এদের অ্যাডজর্পশনের রেটটা বেড়ে যায়। কেন কি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সলিড ছিল, তাহলে এখানে যে মলিকুলগুলো ছিল তাদের মধ্যে কি ছিল, এরা পরস্পর একটা বন্ড ফর্মেশন করে বসেছিল, মানে অ্যাডসরবেন্টের ভেতরে যে মলিকুলগুলো ছিল। তারপরে কি হয়েছে, তারপরে যখন এখানটা ক্র্যাক হবে, ক্র্যাক হয়ে যাওয়ার পরে কি হলো না, এর ভ্যালেন্স দে গেট সেপারেটেড, ওরা হচ্ছে গিয়ে সেপারেশন হয়ে গেল। তখন কি হলো না, এর মধ্যে দিয়ে ঢুকে পড়লো, এর মধ্যে দিয়ে ঢুকে পড়লো, দিয়ে কি হলো, দে আর গেটিং অ্যাডসর্বড, ওরা হচ্ছে গিয়ে অধিশোষিত হয়ে গেল এখানে। তাহলে যদি ক্র্যাক হয়ে যায়, তাহলে রেট অফ অ্যাডজর্পশনটা কি হবে, মানে আপার লেয়ার্স মানে একদম প্লেন সারফেসের থেকে যদি ক্র্যাক থাকে, তাহলে কি হবে, ভ্যালেন্সি গুলো বেড়ে গেল, ভ্যালেন্সি বেড়ে যাওয়ার জন্য অ্যাডজর্পশনটা বেড়ে যাবে। এইবার এই কেমিক্যাল অ্যাডজর্পশনের উপর প্রেসার এবং টেম্পারেচারের এফেক্ট একটু দেখো। ধরো কেমিক্যাল অ্যাডজর্পশন, এখানে বলছে এদের ক্ষেত্রে আমি একটা টার্ম ইউজ করব, যে টার্মটাকে বলা হচ্ছে, বাংলায় বলা হয় অধিশোষণ মাত্রা, ডিগ্রি অফ অ্যাডজর্পশন। অধিশোষণ মাত্রা যেটাকে বলা হচ্ছে, or ডিগ্রি অফ অ্যাডজর্পশন। মানে কি, কথাটার মানে হলো একক ভরের অধিশোষক যে ভরের অধিশোষিত পদার্থকে অধিশোষণ করে, মানে হচ্ছে এইটা, the amount of adsorbate get absorbed per unit mass or unit amount of the adsorbent। তাহলে দেখো, মনে করো এম হচ্ছে মাস কার না, এটা হচ্ছে অ্যাডসরবেন্ট মানে অধিশোষক। তারপরে একক ভরের অধিশোষক যত ভরের অধিশোষিত পদার্থকে অধিশোষণ করে। ধরো এম ভরের অধিশোষক, সে অধিশোষিত করছে কতকে, কত হচ্ছে, ধরো এক্স ভর অ্যাডসরবেট বা অধিশোষিত পদার্থ এখানে অধিশোষণ ঘটছে।
তাহলে একক ভরের অধিশোষক কতটা অধিশোষিত পদার্থকে অ্যাবজর্ব করছে, না কত, এক্স বাই এম। তাহলে এক্স বাই এম এইটা হচ্ছে গিয়ে ডিগ্রি অফ অ্যাবজর্পশন, ডিগ্রি অফ অ্যাবজর্পশন মানে অধিশোষণ মাত্রা, সেটা হচ্ছে কত, এক্স বাই এম। তাহলে অধিশোষণ মাত্রা কত হবে, এক্স বাই এম। তাহলে আমি বলছি, আমি একটা প্লট করি ফর কেমিক্যাল অ্যাবজর্পশন, আর এখানে হচ্ছে ধরো টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের সঙ্গে কেমিক্যাল অ্যাবজর্পশনে যদি আমি একটা গ্রাফ প্লট করি, তাহলে কিরকম গ্রাফটা পাবে? এটা হচ্ছে কি কেমিক্যাল। ফিজিক্যালের ক্ষেত্রে কি হবে? ফিজিক্যালের ক্ষেত্রে তো বোঝা গেল, টেম্পারেচার বাড়ালেই ওদের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, যার জন্য রেট অফ ডিসঅর্পশন বেড়ে যাবে, মানে ওদের সাইড থেকে ওপর থেকে বেরিয়ে চলে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। তার মানে রেট অফ অ্যাবজর্পশন কি হবে, কমে যাবে। এবার দেখো, আমি যদি এটা হচ্ছে কেমিক্যাল, আর ফিজিক্যালের ক্ষেত্রেও যদি আমি একটা লিখি, তাহলে এক্স বাই এম ভার্সেস হচ্ছে টেম্পারেচার। ফিজিক্যালের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফিজিক্যাল, এটা ভৌত অধিশোষণ, আর এটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। ভৌত অধিশোষণটা কেমন, এটা হয়ে গেল। কেমিক্যাল অ্যাবজর্পশনটা কেমন, না এরকম ইনক্রিজ করছে দিয়ে এরকম হচ্ছে, এরকম ইনক্রিজ করে তারপর এরকম ডিক্রিজ করছে। কারণটা কি? কারণ কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হয় না, বন্ড ফর্মেশন হয়। তা তোমরা জানো বন্ড ফর্মেশন করতে গেলে ইট রিকোয়ার্স অ্যাক্টিভেশন এনার্জি। কেমিক্যাল কাইনেটিক্স থেকে জানা গেছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা প্রোভাইড করবে কে? টেম্পারেচার, হিট প্রোভাইড করবে। তারপর টেম্পারেচার বাড়ালে কি হবে না, আস্তে আস্তে ডিগ্রি অফ অ্যাবজর্পশনটা কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে বাড়বে। বাড়তে 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 একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে ওদের ডিগ্রি অফ অ্যাবজর্পশনটা বেড়ে যাবে। তারপরে কি হবে, তখন আবার কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, দিয়ে তখন কি হবে, রেট অফ ডিসঅর্পশনটা বেড়ে যাবে, দিয়ে আস্তে 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 এটা কমতে আরম্ভ করবে। দিস ইজ দ্য ডিফারেন্স। প্রেসারের মানে ডিগ্রি অফ অ্যাবজর্পশনের সঙ্গে প্রেসারের রিলেশনশিপটা কেমন, গ্রাফটা কেমন। In both cases, that means physical absorption or chemical absorption, the graph will be in the same nature like this. এই গ্রাফটাকে বলা হচ্ছে, দেখো প্রথমে কি হচ্ছে না, প্রেসার যত বাড়াচ্ছ তাহলে ডিগ্রি অফ অ্যাবজর্পশনটা কি হচ্ছে, মানে অধিশোষণ মাত্রা ক্রমশ বাড়ছে। ওই যে বললাম অ্যাকর্ডিং টু লা সার্টেলিয়ার প্রিন্সিপল, তাহলে হায়ার ভলিউম থেকে লোয়ার ভলিউমে আসছে, তাহলে হাই প্রেসার দিলেই তারা লোয়ার ভলিউমের দিকে ছুটবে, যার জন্য তাদের অ্যাবজর্পশনটা কি হবে, বাড়বে, যেন ডিগ্রি অফ অ্যাবজর্পশন বাড়বে। বাড়তে 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 কি হবে, একটা সার্টেন প্রেসার পর্যন্ত এটা বাড়বে, তারপরে কিন্তু আর বাড়বে না। কেন বাড়বে না, মানে ওই যে বলেছিলাম যে কেমিক্যাল অ্যাবজর্পশন হলে ওদের বন্ডগুলো সব ভর্তি হয়ে গেল, আর ফিজিক্যাল অ্যাবজর্পশন হলে কি হলো না, ডাবল লেয়ার তৈরি হয়ে গেল। তারপরে আর তো ওদের ভ্যান ডার ওয়ালস টাইপ অফ অ্যাট্রাকশনটা তো এক্সটেন্ড করে না, যার জন্য ওরা এক সময় হচ্ছে গিয়ে ওরা স্যাচুরেশন পেয়ে যায়। যার জন্য এই যে ইকুয়েশনটা, এই যে প্রেসারটা যেখানে হচ্ছে স্যাচুরেশন পেয়ে যায়, একে বলা হচ্ছে তোমার স্যাচুরেটেড প্রেসার। এটা হচ্ছে সম্পৃক্ত চাপ বলা হয়। এইবার দেখো, এইটার এই লেখচিত্রটার নাম হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন আইসোথার্ম। অ্যাবজর্পশন আইসোথার্ম